আসসালামু আলাইকুম। বিবিসি বাংলা জনাব তারেক রহমানের একটি সাক্ষাৎকার নিয়েছে। সেই সাক্ষাৎকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে তুলে ধরেছেন জনাব তারেক রহমান। মূল আলোচনায় যাবার আগে সবার কাছে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। দর্শক, যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিবিসি বাংলায় জনাব তারেক রহমান তার রাজনৈতিক দূরদর্শিতা বা রাজনৈতিক অঙ্গনে তিনি স্পষ্ট করে তুলে ধরেছেন, তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। সেই বিষয়গুলো হচ্ছে যে জনাব তারেক রহমানকে যখন সাংবাদিক জিজ্ঞেস করলো যে গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে সবচাইতে মূল ভূমিকা কার ছিল বা কোন দলের ছিল বা এখানকার মাস্টার মাইন্ডটাকে, তিনি স্পষ্ট করে তুলে ধরেছেন যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আসলে কোনো মাস্টার মাইন্ড বলতে কোনো ব্যক্তি না, কোনো রাজনৈতিক দল নেই, কোনো রাজনৈতিক একক সফলতা বা একক নেতৃত্বে এই জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়নি। এটি সকল জনগণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের ফলে বা জনগণের বিস্ফোরণের ফলে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে। ১৭ বছরে একটি স্বৈরশাসকের পতন ঘটেছে। তো জনাব তারেক রহমানের এই মন্তব্যে বেশ কিছু রাজনৈতিক দলের চুলকানি উঠেছে, আবার বেশ কিছু রাজনৈতিক দল আবার তার পক্ষে বা তার কথাতে খুশি হয়েছে। তো বিষয়টি হলো, তিনি কোনো রাজনৈতিক দলকে এককভাবে ক্রেডিট দেয়নি বা কোনো ব্যক্তিকেও এককভাবে ক্রেডিট দেওয়া হয়নি। তিনি স্পষ্ট করে তার এই বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন যে আসলে এই জুলাইয়ের গণঅভ্যুত্থানটা ছিল প্রতিটা জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জনগণের ভিতরে যে একটি বিস্ফোরণ হয়েছিল, জনগণের ভিতরে যে ১৭ বছর স্বৈরশাসকের যে একটা অবসাদ বা তাদের ভিতরে যে একটা বিষপ্রক্রিয়া তৈরি হয়েছিল, সেটার বিস্ফোরণ ঘটেছে ৫ই আগস্টে হাসিনা পতনের মধ্য দিয়ে। তো সেখানে আবার বিবিসি বাংলা থেকে যখন প্রশ্ন করা হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে অনেক রকমের আপনার আলোচনা সমালোচনা বা অনেক রকমের কথাবার্তা হচ্ছে, কোনো দল পিআর পদ্ধতি বা কোনো দল বিভিন্ন বিষয়গুলো নিয়ে সামনে আসছে, রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে, আগামী নির্বাচন হবে কি হবে না, অথবা আপনি কি বাংলাদেশে কবে আসছেন, এই বিষয়টি নিয়ে তখন তাকে প্রশ্ন করা হয়, তখন তিনি আসলে বিষয়টি একটু অস্পষ্টভাবে ক্লিয়ার করেছেন। তিনি বিষয়টি ক্লিয়ার করেন না, তিনি বলেছেন যে আমার দেশে যাবার খুব ইচ্ছা আছে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে আমার দেশে যাওয়ার কথা এবং যাওয়ার ইচ্ছা পোষণ তিনি করেছেন, কিন্তু স্পষ্ট করে বলেননি যে আসলে এই দিনে বা অমুক তারিখে আমি দেশে ফিরবো। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ কিন্তু আলোচনা বা সমালোচনা আছে। জনাব তারেক রহমানের বেশ গণঅভ্যুত্থানের ১৪ মাস প্রায় হয়ে গেছে। এই ১৪ মাসের ভিতরে জনাব তারেক রহমান এখনো দেশে আসছেন না। অনেকে এই বিষয়টি নিয়ে কটূক্তি করছেন বা অনেক বাজে মন্তব্য করছে। তো বিষয়টি হচ্ছে, আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করছি যে জনাব তারেক রহমান দেশে আসার বিষয়ে অনেক আইনি প্রক্রিয়া আছে। যদিও বলছে যে আইনি প্রক্রিয়াগুলো সমাধান হয়ে গেছে, কিন্তু ইন্টারনালি কিছু আইনি প্রক্রিয়া আছে, ইন্টারনালি কিছু আইনি জটিলতা আছে, যার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। আর সবচাইতে মূল কারণ যেটা, যে বাংলাদেশে তিনি যখন আসবেন একটি দলের প্রধান হিসেবে, তখন তার একটা সিকিউরিটি বা নিরাপত্তার একটা বিষয় আছে। বাংলাদেশের যে রাজনৈতিক বা বাংলাদেশের যে প্রশাসনিক যে ভূমিকা বা প্রশাসনিক যে অবস্থান এখন, তার যে দেশে ফিরে আসা বা তাকে যে একটা সিকিউরিটি দেওয়া, একটা নির্ভরযোগ্য নির্ভরশীল একটা সিকিউরিটি দরকার, সেই সিকিউরিটিটা তিনি পাচ্ছেন না। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ দলের যারা প্রধান থাকে তাদের যে সিকিউরিটির বিষয়টা থাকে সেনাবাহিনীর হাতে বা পুলিশ প্রশাসনের হাতে। তো বাংলাদেশের যে সেনাবাহিনীর বর্তমানে যে ভূমিকা বা তাদের যে অবস্থান, জনাব তারেক রহমান তাদের উপর 100% বিশ্বাস করতে পারতেছে না যে এই মুহূর্তে বাংলাদেশে যদি তিনি ফিরে আসেন, তো তার ফিরে আসাটাকে আসলে বাংলাদেশ সেনাবাহিনী কোন হিসেবে নেবে, বা বাংলাদেশের সেনাবাহিনীর যে যারা ডিজিএফআই আছে, যারা গোয়েন্দা সংস্থায় কাজ করে, তাদের যে আসলে কতটুকু নিরাপত্তা দেওয়ার বিষয়ে তারা কতটুকু স্পষ্ট জনাব তারেক রহমানকে, এই বিষয়টি নিয়ে জনাব তারেক রহমানের মধ্যে তথা বিএনপির মধ্যে একটা সন্দেহ আছে যে আসলে এই মুহূর্তে বাংলাদেশে জনাব তারেক রহমান যদি ফেরে বা তিনি যদি ফিরে আসেন, তার সিকিউরিটি একটি ব্যাপার স্যাপার আছে। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে যাদের তৎপরতা জনাব তারেক রহমানকে ওনাকে আসলে একটা দুশ্চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে যে এই মুহূর্তে যদি তিনি দেশে ফিরে আসেন, তাহলে দেশি বিদেশি যে গোয়েন্দা সংস্থাদের যে একটা অবস্থান, যে বিষয়টি আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে পারতেছি না, তাদের যে অবস্থান, সেই অবস্থানে আসলে জনাব তারেক রহমানের নিরাপত্তা বা সিকিউরিটি কতটুকু থাকে, এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার কারণে তিনি ফিরে আসতে পারতেছেন, এটা হচ্ছে। আর আগামীতে তিনি জাতীয় সংসদ নির্বাচন করবেন কিনা, তারপরে তার মা আগামী জাতীয় সংসদে নির্বাচন করবেন কিনা, এটি বিষয় নিয়ে যখন প্রশ্ন করা হয়, তিনি তখন এই বিষয়টি স্পষ্ট করে বলেছেন যে তার মায়ের যে শারীরিক অবস্থা বা কন্ডিশন, তার যে শারীরিক একটা ফিটনেসের ব্যাপার স্যাপার থাকে, সে যদি ফিটনেস ভাবে যদি তিনি যদি মনে করেন যে আগামী জাতীয় নির্বাচন করার মতো তার ফিজিক্যালি তার ফিটনেস আছে, তাহলে সে নির্বাচন করতে পারে। তবে এই বিষয়টি নিয়ে একটু অস্পষ্টতা আছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আসলে বেগম খালেদা জিয়া তার কোনো জায়গা থেকে তিনি নির্বাচন করবেন কিনা,
তার সেই ধরনের ফিজিক্যাল ফিটনেস বা ফিজিক্যালি তার ভিতরে যে একটা ব্যাপার স্যাপার থাকে, সেই বিষয়গুলো কি আসলে তিনি নির্বাচন করার মতো সক্ষমতা রাখে কিনা, এটা আসলে তার উপর অনেকটা নির্ভর করে। তো সেই বিষয়টি আসলে তিনি ভালো বলতে পারবেন। আরেকটি বিষয় তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে মূল একটা বিষয়, যে বিষয়টি হচ্ছে যে আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে কি আপনি প্রধানমন্ত্রী হবেন কিনা। তো জনাব তারেক রহমান এই বিষয়টি মানে স্পষ্ট করে কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি জনগণ চায় বিএনপিকে নির্বাচিত করে এবং জনগণ যদি আমাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় তাহলে সেখানে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, যদি জনগণ চায়। তার কথার মধ্যে খুব স্পষ্ট করে বলেছেন যে জনগণ যদি তাদের দলকে নির্বাচিত করে এবং তাদেরকে ক্ষমতায় আনে, ক্ষমতায় বসাতে চায়, সেখানে যদি তাকে যদি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তিনি বসবেন, স্বাভাবিক নিয়ম। কারণ আমরা জানি যে আগামী দিনের ভবিষ্যৎ নায়ক, রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, এটাই সবচেয়ে বড় কথা। কারণ বাংলাদেশের অদূর ভবিষ্যতের বাংলাদেশের বিএনপির আর কোনো রাজনৈতিক দূরদর্শী সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রধানমন্ত্রী হবার মতো যোগ্য সম্পন্ন ব্যক্তি হিসেবে আমরা তাকে ধরে নিচ্ছি। যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে হয়তো বা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী, এটাই স্পষ্ট করে বলার আর অপেক্ষা রাখে না। তো দর্শক, জনাব তারেক রহমানের যে বিবিসি বাংলার যে সাক্ষাৎকারের বিষয়টি হচ্ছে, অনেকগুলো বিষয় তিনি স্পষ্ট করে তুলেছেন। তার মধ্যে মেইন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই বিষয়ে আপনাদের আসলে কোনো মতামত থাকলে, যদি তারেক রহমানের যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন আর ওই বিষয়গুলোর মধ্যে যদি আপনাদের কোনো মতামত থাকে এবং যদি কোনো বিষয় নিয়ে আপনাদের যদি সন্দেহ থাকে তাহলে আপনারা কমেন্টসে জানিয়ে যেতে পারেন। আর বিষয়টি আমি বলতে ভুলে গিয়েছি যে আগামীতে যে জাতীয় জামাতের সাথে যে বিএনপির যে একটা জোট, সেই জোটের ব্যাপারে তো আসলে এখানে অস্পষ্টতা আছে। কারণ জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন কিনা সেটার কিন্তু অস্পষ্টতা আমরা দেখতে পেরেছি তারেক রহমানের বক্তব্যের মধ্যে। কারণ হয়তোবা জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। তো সবকিছু মিলে আসলে আমরা রাজনৈতিক ভবিষ্যৎটা দেখব কি অবস্থানে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।